তো আমি পরীক্ষার দিনে যখন হল থেকে বের হই, আমার 2-3 জন ধরে বের করে নেওয়া হয়। এখানে 7 দিনে আমি যে পড়াশোনা করছি আমার পুরো ডিপ্লোমা লাইনের সাথে তো পড়াশোনা করি নাই। রেজাল্ট যখন হইল, চান্স হইল না, থমথমে পরিবেশ, প্রথমবার যখন খবর শুনলেন কি মনে হচ্ছিল? সময় গেলে সময়ের মূল্য দিতে হয়, সময় থাকতে। তো দেখে মনে হয় কান্নায় ভেঙে পড়লাম, তো সেজদা লুটিয়ে পড়লাম। আসসালামু আলাইকুম। স্বাভাবিকভাবে আমরা প্রতিনিয়ত ডুয়েট ভর্তি যুদ্ধ আয়োজন করতাম গত 2-3 সিজন ধরে। বেশ কিছুদিন আমাদের এই জার্নিটা অফ ছিল। আজকে হঠাৎ করেই আমরা উপস্থিতভাবে আব্দুল্লাহ আল নোমান ভাই এবং শাহ আলম ভাই এই দুইজনকে পেয়েছি যারা সম্প্রতি ডুয়েট জয় করেছে। তো মনে হলো যে এই ডুয়েট জয় করা দুই যোদ্ধার গল্পটা আমরা আমাদের শিক্ষার্থীদের সাথে শেয়ার করতে চাই। অনুপ্রেরণার এক অনুঘটক হিসেবে কাজ করুক এই গল্প, সেই বার্তাটা নিয়েই মূলত আব্দুল্লাহ আল নোমান ভাই এবং শাহ আলম ভাইয়ের সাথে আজকে আমরা একটু ছোট্ট গল্প করব। ওনাদের জার্নিটা জানবো, কিভাবে ওনারা ওনাদের অ্যাডমিশন সময়টাকে পার করেছে, কিভাবে এই জয়ের আনন্দটাকে উপভোগ করছে, এখন ডুয়েটে ক্লাস করছে, এই অনুভূতিটাও তাদের মাঝে কিভাবে কাজ করছে। তো চলেন একটু আমরা পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ আল নোমান, আমার বাসা হচ্ছে টাঙ্গাইল। আমি টেক্সটাইল ইনস্টিটিউট দিনাজপুর থেকে পড়াশোনা করেছি। তো আমি যখন টেক্সটাইলে ভর্তি হই তখন আমি ডুয়েট কাকে বলে আমি চিনতাম না। 7ম সেমিস্টারে পড়ি তখন আমি শুনলাম যে আমার বড় ভাইরা নাকি এখানে অ্যাডমিশন আসছে। আচ্ছা। তো তার মধ্যে এক বড় ভাই পলাশ ভাই, সে আমাকে ইন্সপায়ার করছে যে তোমরা পারবে অবশ্যই। তারা যখন অ্যাডমিশনে আসলো তখন মনে করলাম যে ভাইরা তো অনেক ভালো ছাত্র, আমি তো অত ভালো না, আমি পাবো কি না, এতে নিজের প্রতি একটু সন্দেহ ছিল না আসলে আমি পারবো কি পারবো না, টাকা খরচ করে যাব। তো দেখলাম যে না, বড় ভাইরা চান্স পাইলো, তখন তার আরও একটু মনে আশা জাগলো যে না, বড় ভাইরা পারছে, আমিও যদি চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহ আমাকে দিবে। একটু গল্পটা ভিন্ন ছিল। কেমন ছিল? প্রাইভেট থেকে ছিলাম, তো আমি যখন ফার্স্ট সেমিস্টার ভর্তি হয়েছি, আমাকে কি প্রাইভেট তো আপনার প্রাইভেট পলিটেকনিকটার নাম কি ছিল? আর্টস সিআইটি, রংপুর সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি। ওকে, মাশাআল্লাহ। তো দেন আমি যখন থার্ড সেমিস্টার, তখন অ্যাকচুয়ালি ওই সময় আগে পুরোটা ভেঙে গেছিলাম যে আমার ফ্রেন্ডরা ভালো জায়গায় গেছে, ওর পাবলিক ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন দেখতেছে, আমার হয়তো হবে না। ওরা বলতে, কারণ প্রাইভেট পলিটেকনিক থেকে তো এই স্বপ্ন দেখাটাও একটা বিলাসিতার মতো অনেকটা। অনেকেই বলে যে প্রাইভেট থেকে, তো প্রাইভেটে তো ভালো স্টুডেন্ট থাকে না, ওরা ভালো জায়গায় যাইতে পারবে না। তো আমি ওই জায়গা থেকে, আমার এক টিচার ছিল, উনি ইন্সপায়ার করছে অনেক, হাসান হাবিব স্যার। ওকে, উনি আমাকে ডুয়েট সম্পর্কে তখন থার্ড সেমিস্টার মেবি ফোর্থ সেমিস্টার থেকে বলছে। তার মানে এখানে দর্শক শ্রোতা, শিক্ষক একজন অনুপ্রেরণার অনুঘটক হিসেবে কাজ করেছে, উজ্জীবিত করেছে। প্রাইভেট একটা পলিটেকনিক থেকেও একজন মহৎ শিক্ষকের যে ইন্সপাইরেশন, তার কারণে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণ হতে পারে, তারই এক জ্বলন্ত উদাহরণ আমাদের শাহ আলম ভাই। দেন তারপর আমি ডিসিশন নিলাম, স্যার বললো যে তুমি পারবে। স্যারের নামটা একটু? হাসান হাবিব স্যার। হাসান হাবিব স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ছাত্রদেরকে এভাবে ইন্সপায়ার করেন। তারপর ওনার সাথে যোগাযোগ করলাম। থার্ড সেমিস্টারে থাকা অবস্থায় বড় ভাইয়ের সাথে যোগাযোগ করলো। ওকে, তো ওনার সাথে কথা হইতো, যোগাযোগ হইতো, তখন অনেক ভালো লাগে কাজগুলো, ডুয়েট প্রতি একটা এক্সাইটেডমেন্ট কাজগুলো যে কেমন। অনেকে তো পাবলিক ইউনিভার্সিটির নাম শুনছি, রুয়েট। আমার একটা ইচ্ছা থাকলো যে পাবলিক ইউনিভার্সিটিতে এনেও আমাকে পড়তে হবে, যেহেতু সবারই একটা স্বপ্ন থাকে। হয়তো বা অনেকে মানে সমালোচনা করতো যে না, প্রাইভেট থেকে আসলে হয় না। আসলে প্রাইভেট, আমি মনে করি যে প্রাইভেট সরকারি গেলে কোনো ম্যাটার না। অ্যাকচুয়ালি ইটস ডিপেন্ড অনলি মাই সেলফ, ইটস বি কনফিডেন্ট। তারপর আমি বড় ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, বললো যে না সমস্যা নেই। অনেক এক্সপেক্ট করলো যে আসো এখানে তেমন প্রাইভেট বা এগুলা সরকারি কোনো ম্যাটার না, জাস্ট নিজের উপর কনফিডেন্স এবং একটা বড় ভাইদের সাথে কম্বিনেশন এবং কীভাবে আগাইতে হবে, শুধু জাস্ট একটা সাজেশন বা এই ধরনের একটা গাইডলাইন দরকার। ওকে, ধন্যবাদ। শাহ আলম ভাই তার শিক্ষকের মাধ্যমে অনুপ্রাণিত হলেন। আমি আব্দুল্লাহ আল নোমান ভাইয়ের কাছে আসব যে নোমান ভাই, আপনি তো 7ম পর্ব থেকে জানলেন, এরপরে কিভাবে এই গাজীপুরে আসলেন এবং সেই কোচিংটা, কোন কোচিংয়ে আসলে ভর্তি হয়েছিলেন? তখন আমি আমার বড় ভাইরা যখন পড়তো, তারা পড়তো হচ্ছে গ্রাফিন টেক্সটাইল কোচিং হোম থেকে। আচ্ছা। তো তখন দেখলাম যে আমাদের কোচিং, এই গ্রাফিন কোচিং থেকে যে প্রায় 45 জনের মতো চান্স পেয়েছে কোচিং থেকে। আচ্ছা। আরো মনের ভিতরে একটু আগ্রহ জাগলো, না এই কোচিং থেকে যেহেতু অনেকগুলো চান্স পাইছে, আচ্ছা, তো আমি যদি যাই ইনশাল্লাহ, যদি আল্লাহ রহমত করে ইনশাল্লাহ পাবো। ওকে। তো যাই হোক, আসলাম, আসার পরে ভাই বললো, তখন আমি বললাম ভাই এত কঠিন পড়াশোনা আমাদের ভাই হবে না, আমি চলে যাই। তখন বলে যে না, তুমি থাকো, পরিশ্রম করো, ইনশাল্লাহ হবে।
তারপরে দেখতে দেখতে 2-1 মাস এমনি চলে গেল প্রথম দিকে। প্রথম দিকে। আচ্ছা, আপনি প্রথম কখন প্রস্তুতি নেওয়া শুরু করছিলেন? মানে এখানে আসার পরেই? এখানে আসার কারণ যেহেতু আপনি সপ্তম পর্বেই জানছেন প্রথম, রাইট? হ্যাঁ, সপ্তম পর্বে জানছি। এখানে আসার পরে 2-1 মাস এমনিতেই খেলায় চলে গেল। এই সময় কি আপনার কখনো মনে হয় নাই যে আপনার আগে যদি একটু প্রস্তুতি নেওয়া থাকতো ভালো হতো, একটু ধারণা থাকতো ভালো হতো? হ্যাঁ, এটা মনে হয়েছে। এটা মনে হয়েছে? হ্যাঁ, মনে হয়েছে যে আমি যদি আগে থেকে একটু নিজের প্রিপারেশন নিতে পারতাম তাহলে একটু উপকার হতো। কিন্তু এখানে আসার পরে দেখলাম যে না, 2 মাস ওইরকম ভালোভাবে পড়াশোনা হয় নাই। ওকে। কিন্তু যখন ডুয়েটে ঘেটে আসতাম তখন মনে হলো যে না, ডুয়েট যদি না পাই মানে জীবনটা বৃথা। তো 2 মাস পরে পড়া শুরু করলাম, যে যাই হোক আল্লাহ যদি রহমত করে। তো পড়া শুরু করলাম, পড়তে পড়তে রাত 1টা-2টা পর্যন্ত পড়লাম। পড়ার পরে আবার ফজরের সময় উঠলাম, উঠে নামাজ পড়ে ঘুমায় পড়তাম। আবার সকাল 9টার সময় উঠে পড়াশোনা করতাম। ওকে, আমি একটু আবার শাহ আলম ভাইয়ের কাছে যাব। শাহ আলম ভাই, আপনি কখন থেকে আপনার পড়াশোনার জার্নিটা স্টার্ট করলেন? মানে তৃতীয় পর্বে তো আপনি শুনলাম যে আপনি জানলেন, এরপরে প্রস্তুতির জন্য আগে কি একটু প্রিপারেশন নিয়েছেন? হ্যাঁ, ওই 4th সেমিস্টার থেকে আমি নিতাম ওই বড় ভাইয়ের গাইডলাইনে। উনি তো কোচিংয়ে ছিল, তো উনি মাঝে মাঝে আমাকে সাজেস্ট করতো যে ডিপার্টমেন্ট কী পড়তে হবে, ননের কিছু কিছু টপিকস আগে থেকে পড়ে আসে, যেখানে এখানে অনেক হেল্পফুল। আমরা গল্পের এ পর্যায়ে একটা বিষয় আপনাদেরকে একটু জানাতে চাই। দেখেন, আগামী নেক্সট জেনারেশন যখন সবাই জেনে যাচ্ছে সোশ্যাল মিডিয়া আসার কল্যাণে, আপনি এই ভিডিওটি যখন দেখছেন তখন আপনার মতো অসংখ্য পলিটেকনিকের শিক্ষার্থীরা এই ডুয়েটের গল্পটা দেখছে এবং তারা কিন্তু জানছে ডুয়েট কি। আমার মতোই আমিও একেবারে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেই জায়গাতে আমি জেনেছিলাম যে ডুয়েট নামে একটা কিছু আছে এবং সেখানে আসার বিষয়ে আমার সাথে আব্দুল্লাহ আল নোমান ভাইয়ের গল্পটিও মিলে গিয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আগামীর প্রজন্ম কিন্তু হেলাই ফেলাই চিন্তা করলে হবে না যে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করব তারপরে পড়াশোনা করব। আমার গল্প যেমন ছিল তেমন গল্প ঘটবে না সবার ক্ষেত্রে। এই যে শাহ আলম ভাইয়ের মতোই যারা সচেতন তারাই আসলে সিটটা লুফে নেবে আগামীতে। এই জায়গাতে ডুয়েট পড়াশোনার যে একটা স্ট্রাকচার প্যাটার্ন নিয়ে আমি মূলত এখন আপনাদের সাথে একটু জানবো। পলিটেকনিকে যে পড়াশোনাটা পড়েছেন আর অ্যাডমিশন কোচিংয়ের সময় যে পড়াশোনার স্টাইল, এই দুইটার ভিতরে আপনাদের ডিফারেন্সটা কেমন? আকাশ পাতাল ব্যবধান। কেন আকাশ পাতাল ব্যবধান? যেমন আমরা ডিপ্লোমার যখন পরীক্ষা আসতো তখন পরীক্ষার ধরেন 1 মাস আগে থেকেই পড়াশোনা শুরু করতাম, বা 1 মাস না, তারপরে তারও কম, 15 দিন আগে থেকে। তো ওইখানে 15 দিন পড়াশোনা করলেই এনাফ। আর এখানে আমি মনে করি যে এখানে 7 দিনে আমি যে পড়াশোনা করছি আমার পুরো ডিপ্লোমা লাইনে সাথে পড়াশোনা করি নাই। আপনার ক্ষেত্রে কী ছিল? হ্যাঁ, ওই রকমই ছিল, কারণ ডিপ্লোমাতে আমাদের সিলেবাসটা একটু অন্য, একটু শর্ট সিলেবাস, বা মনে করি যে খুব বেশি যে পড়াশোনা আছে তা মনে করি না। ডিপার্টমেন্ট হয়তো বা খুব আমরা এক্সপার্ট থাকি। তো আমি মনে করি যে ওই ডিপ্লোমা অবস্থায় ডিপার্টমেন্ট একদম ক্লিয়ারলি রেখে বেসিক কিছু আগে থেকে জানা আসলে মানে আমার বেরার কিছু ইজি হয় বিষয়টা। আচ্ছা, ওকে। এখন দেখা যাচ্ছে অনেক সময় তো প্রথম দুজনই কি প্রথমবারে চান্স পেয়েছেন? ফার্স্ট টাইমে? না, আমরা লং থেকে। আপনারা লং থেকে চান্স পেয়েছেন, ওকে। এই জায়গাতে প্রথমবার যখন চান্স পেলেন না, কেমন অনুভূতি ছিল? তখন অনেক কষ্ট হয়েছে যে কি পড়াশোনা করলাম। তবে আমার ক্ষেত্রে একটু ভিন্ন যে আমি যখন এখানে আসি তখন আমি তো বললাম প্রথমে পড়াশোনা করি নাই, দ্বিতীয়ত হচ্ছে আমি কেমিস্ট্রি পুরোপুরি নেই। এখানে একটা ভিন্ন জিনিস হচ্ছে যে আমি কেমিস্ট্রি না পড়ে পরীক্ষা দিতে আসছিলাম, মানে আমি 80 মার্কের উপর ভিত্তি করে পরীক্ষা দিতে আসছিলাম, যার কারণে আমি প্রথমবার? হ্যাঁ, প্রথমবার, এই জন্য আমি ফেল। ওকে, আপনি কেন পাইলেন না কি মনে হয়? আসলে আমার প্রিপারেশন একদমই সব কিছুই ঠিক ছিল, কোচিংয়ের পারফরমেন্স সব দিকেই ঠিক ছিল। আনফর্চুনেটলি অ্যাকচুয়ালি লাক ফেভার করেনি। তো আমি পরীক্ষার দিনে যখন হল থেকে বের হই, আমার 2-3 জন ধরে বের করে নেওয়া হয়েছে। আমার আরেকটা কথা জানাই, আমরা আমার ফ্যামিলি থেকে আমার আপন চাচা ভাই একসাথে পরীক্ষা দিয়েছিলাম টেক্সটাইল ডিপার্টমেন্টে। ও সিলেক্টেড হয়েছে, ও ইমিডিয়েট এখন আমার সিনিয়র, আমি এখন ওর জুনিয়র, আমরা 2 ভাই এখন ডুয়েটে। আচ্ছা, এই জায়গাতে রেজাল্ট যখন হইল, চান্স হইল না, থমথমে পরিবেশ, প্রথমবার যখন খবর শুনলেন কি মনে হচ্ছিল? আমি তো পরীক্ষা দিয়ে বুঝতে পারছিলাম যে আমার চান্স হবে না, রেজাল্টের তো অপেক্ষা রাখি। আপনার? আমার একটু 50-50 ছিল, কেন আমি অনেক সময় মার্ক গুনতেছি না আমার হবে, অনেক সময় বলতেছে না হবে না। এই জন্য যখন আমি মেবি আমি 2 তলায় ছিলাম, রেজাল্টটা 3 তলায় আমার ফ্রেন্ডরা দেখতেছে। তো যখনই শুনলাম রেজাল্ট হয়েছে এরকম একটা শব্দ শুনলাম, তো আমি দরজা থেকে এত জোরে দৌড় দিয়েছিলাম যে আমার নোক একটা আমার কেটে গেছিলো। আচ্ছা আচ্ছা।
তারপর যা দেখি আমি সবার নাম দেখতেছি, আমার নাম মিস্টেক, তো খুবই খারাপ লাগছে। তারপর আমাকে রুমে এসে অনেক আফসোস আর কি, যেটা আর কি আসলে বলার মতো না। আসলে ওই তো বলে না যে সময় গেলে সময়ের মূল্য দিতে হয়, সময় থাকতে আসলে। এই জায়গাতে কি আপনার মানে কোনো এক্সকিউজ নিজের কাছে কি দাঁড় হয়েছে যে না আমি এই কাজটা করলে আমার হয়তো চান্স পাওয়াটা অনেক ইজি হতো বা আমি চান্স পেতে পারতাম? ডেফিনেটলি লাক ফেভার না করলে আমি যতই চেষ্টা করি হবে না। হ্যাঁ, কিছু কিছু জিনিস লেগিংস ছিল যেগুলা ওই লেগিংসের থেকেই আমার কোশ্চেন ছিল দুইটা, হয়তো ওইটা লেগিংসটা উঠাইতে পারলে হয়তো ওই দুটার কোশ্চেন অ্যান্সার দিতে পারলে হয়তো ফার্স্ট টাইমে হয়ে যেত। আপনার ক্ষেত্রে আমার হচ্ছে আমি যদি কেমিস্ট্রি পড়ে যেতাম, আমার আশা করি যে ইনশাল্লাহ হয়ে যেত, কিন্তু Okay. কেমিস্ট্রি না পড়ে যাওয়ার কারণে এটা তো আমরা চান্স না পাওয়ার গল্পটা জানলাম, রাইট? ডেফিনেটলি এটা দুঃখের। কিন্তু এই যে যে আমি পারি নাই, আপনার মতো অনেক মানুষ পারে নাই, হাল ছেড়ে দিয়েছে, কিন্তু নতুন করে শক্তভাবে হাল ধরলেন। তো এই যে ঘুরে দাঁড়ালেন, এই ঘুরে দাঁড়ানোর পিছনে কি বিষয় মাথায় কাজ করছিল যে আপনি আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করলেন এবং সফল হলেন? আমার একটা ভিন্ন গল্প আছে যেটা আমি বলি। বলেন। আমি যখন বাসায় 2 মাস চান্স পরীক্ষার 2 মাস পর যখন চান্স না পেলাম, তখন বাসায় বললাম যে এলাকা মানুষ কি বলবে যে তুই কোথায় পড়স। তো বাবা মাকে বললাম আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি হবো। আমি প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি ছিলাম, সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে। ওকে। এখানে ক্লাস করলাম, ক্লাস করার পরে মাঝে এখানে টিউশন দর্শক শ্রোতা, এখানে আমরা অনেকগুলো নাম নিচ্ছি, কোনোটাকেই প্রচার করা আমাদের মূল উদ্দেশ্য নয়। তবে অনেক জায়গার নাম আসলে নামটা যদি জানে দর্শক শ্রোতার কোনো সমস্যা নেই, বরং তারা কিছু ইনফরমেশন জানতে পারলো। দ্যাটস ওয়াই আমরা পলিটেকনিক, কোচিং, ইউনিভার্সিটি সব কিছুর নামই উল্লেখ করছি। কেমন? তো ভার্সিটিতে পড়লাম 2 মাস। তো তখন মিড এক্সামের সময় তো আমাদের টিউশন ফি দিতে হবে 20,000 টাকা। 20,000 টাকা যদি লাগে এখানে, আমি আর 10-15,000 টাকা যদি খরচ করে দুইটা বার সেকেন্ড টাইম যাই তাহলে হয়তো বা হতে পারে। তো তারপরে সেখান থেকে আল্লাহর ইচ্ছায় এখানে চলে আসলাম। তো আমি এই গত বছর 23 সালের মার্চ মাসে এখানে আসি। মার্চ মাসে এসে তো পড়াশোনা শুরু করলাম, মানে রাত জাগা পরিশ্রমের মাধ্যমে, কোনো দিকে তাকাই নেই। যখন পরীক্ষা দিলাম, সর্বশেষ পরীক্ষা হলে যখন আসলাম, প্রশ্ন দেখে খুব ভালো লাগছে। ওকে, আমরা এই প্রশ্ন পর্যন্তই থাকি। আমরা আমাদের শাহ আলম ভাইয়ের কাছে যাই, কারণ দুজনই তো চান্স পাবে, সেই চান্স পাওয়ার গল্পটা আমরা একসাথে নিব। আপনার যেহেতু 50-50 ছিল, ডিসিশন নেওয়া মনে হয় খুব বেশি কঠিন ছিল না যে আমি গাজীপুর থাকবো? আমার ক্ষেত্রে আমি ফার্স্ট টাইম থেকে মানে আমার ড্রিমে ছিল ডুয়েট, কারণ আমি যখন না নিয়ে ফিরবো না। হ্যাঁ, না নিয়ে ফিরবো না আমার, কারণ ডেডিকেশন দেখেন। আমি বলি আমি বঙ্গবন্ধু আমাদের আরেক জায়গায় পরীক্ষা দেওয়ার সিস্টেম আছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বঙ্গবন্ধু টেক্সটাইল নিয়ে, ওখানে সিলেক্টেড হয়েছিলাম। ওখানে আমি ভর্তি হয়েছিলাম, ক্লাস করে আমার ডেডিকেশন ছিল যে আমি এ নিয়েও আমার ডুয়েট লাগবে। কারণ আমার প্রতিষ্ঠানে সুমন ভাই নাম, উনি চান্স পাইছে, উনি পাইলে আমি পাবো না কেন? তো এই ডেডিকেশন লেভেল থেকেই আমি ট্রাই করছি। দেন ওই অনুযায়ী আগাইছি যে কোনটা লেগেন্স ছিল, তারপর ওই থেকে ইনশাল্লাহ, তারপর ভালো পারফরমেন্স, তো ওখান থেকে কনফিডেন্স, তারপর ইনশাল্লাহ আজকে। প্রথমবার কি করলেন চান্স পাওয়ার খবর শুনে? কি করলেন তখন হচ্ছে জোহরের নামাজের সময়, জোহরের নামাজের 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে দেখি আমার এক ফ্রেন্ড ওই সেকেন্ড টাইম চান্স পেয়েছে। তো ওর কাছে ওর ফোনে দেখলাম যে ওর নাম, ওর নামের পরে তার নাম, তারপরে আমার নাম। তো দেখে মনে হয় কান্নায় ভেঙে পড়লাম, তো সেজদা লুটিয়ে পড়লাম। এ কান্না সাদামাটা কোনো কান্না নয়, এ কান্না দুঃখের নয়, এ কান্না অনেক নির্ঘুম রাত জেগে স্বপ্ন পূরণের নেশায় মত্ত হয়ে এক যুবকের স্বপ্ন পূরণের কান্না। আর এমন কান্না প্রত্যেকটা ছেলে করুক, প্রতিটা বাবা মা চায়। তো আমরাও চাই যে নোমান ভাই যে স্বপ্ন পূরণের কান্নাটা কেঁদেছে, এবং এই কান্নার গল্পটা আপনাদের জীবনেও আসুক। তো নোমান ভাই তারপরে কি করলেন? তারপরে বের হয়ে, মসজিদ থেকে বের হয়ে প্রথমে আম্মার সাথে কথা বললাম, আম্মার সাথে বললাম, তো বাসা অনেক খুশি হইলো। তো আস্তে আস্তে নামাজের সময় নামাজ পড়ে সবাইকে জানাইলাম, সবাই অনেক খুশি হইলো, কারণ সবাই অনেক উত্তেজিত ছিল যে প্রথমবার চান্স হয় না, কিন্তু দ্বিতীয়বার আল্লাহর রহমত হয়ে গেছে। এক্ষেত্রে শাহ আলম ভাইয়ের পরিবার বা শাহ আলম ভাইয়ের কোনো এক্সাইটমেন্ট ছিল না, তাই নাকি? না, অবশ্যই ছিল। কারণ কেমন ছিল? কারণ আমার আপন চাওতো ভাই ও ফার্স্ট টাইমে চান্স পেয়েছে, আমি আবার সেকেন্ড টাইমে, একই ফ্যামিলি থেকে আমরা দুইজন।
তো সেক্ষেত্রে আমাদের ফ্যামিলি অনেক আরও বেশি এক্সাইটমেন্ট ছিল হয়েছিল। আমি চান্সে যখন ফলাফল পাইলাম হাতে, ওকে, আসলে আমি আমার রেজাল্টটাকে আমি বিশ্বাস করতে পারতেছি না। আই ক্যান নট বিলিভ মাই আইস অ্যাকচুয়ালি। তারপর আমি দেখলাম যে না, আমি আমার ফ্রেন্ড দেখতেছে, আমি দেখি নাই, পাশে ছিলাম, ওকে বললাম না তুমি আরেকবার দেখো, আমার চেক করো, বলে যে না, কারণ অনেক সময় দীর্ঘ কষ্টের পরে যে পাওয়াটা পাওয়া যায় সেটা বিশ্বাস হতে চায় না। এই জায়গাতে দর্শক শ্রোতা, আমরা গল্পের শেষ পর্যায়ে আসলে আমরা অপ্রস্তুতভাবেই আমরা জাস্ট জানার চেষ্টা করলাম, তাই না? তো এই জায়গাতে একটা বিষয় কিন্তু উঠে আসছে যে স্বপ্ন পূরণে যখন আশেপাশের সারাউন্ডিং পিপুলকে দেখা হয়, যাকে আমি চিনি, এই জায়গাতে কিন্তু সাহস কাজ করে, উনি পারলে আমি পারবো না কেন। এই ক্ষেত্রে তোমরা যে বিষয়ের স্বপ্ন পূরণ করতে চাও সেই রিলেটেড মানুষের সাথে যোগাযোগ রক্ষা করাটা খুব জরুরি, রাইট? তাহলে হচ্ছে আস্তে আস্তে তাকে দেখতে দেখতে মনে হবে উনি এইভাবে হাঁটে, তাহলে আমি কেন পারবো না? উনি এইভাবে খায়, তো উনি খাইলে আমিও খাই, তাহলে আমি কেন পারবো না? নিজের ভিতরে একটা উত্তেজনা কাজ করবে। পলিটেকনিকের শিক্ষার্থীদের আপনার পরামর্শ কি থাকবে? হ্যাঁ, যেহেতু সবার একটা স্বপ্ন আছে, পাবলিক ইউনিভার্সিটিতে যাদের স্বপ্ন আছে পাবলিক ইউনিভার্সিটিতে, তাদের জন্য যেটা থাকবে, যেহেতু এখন ফাস্ট ফরওয়ার্ড যুগ চলতেছে, সবাই অ্যাডভান্স, তা আগে থেকেই সব কিছু জানা, সব কিছু বোঝা। কারণ এখন হয়তো বা এখন অনেকেই ডিপ্রেশনে ভোগে যে আসলে আমি কি করব, কেমনে পড়বো, কোনগুলো পড়বো, এটা অনেকে হয়তো বোঝে না। আমি মনে করি যে একটু প্রপার গাইডলাইন এবং ভালো প্রকাশনের বই, কিছু প্রকাশনের বই আছে যেগুলোতে আপনার যে বোর্ড কোশ্চেন কোনগুলো হইতেছে বা এগুলোর মধ্যে কোনগুলো আবার ডুয়েটের ভিতরে কোশ্চেনে থাকে। তো যখন দেখবে যে একটা স্টুডেন্ট যে না এইগুলো প্রশ্ন ডুয়েটে থাকে, লেখা আছে যে ডুয়েট এত সালে আসছে বা এরকম থাকে, তো তখন এগুলো তো আমি পারি, তাহলে তার মধ্যে কি এটা কি কনফিডেন্স চলে আসবে। আমরা একটা বই দিয়েছি, এই বইটা 3rd সেমিস্টারের একটা স্মার্ট বুক পলিটেকনিকে, আমরা প্রথম এই পাবলিকেশনসটা নিয়ে আসছি। কেমন? এই বইটাতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করেছি। প্রথম সেমিস্টার থেকেই ডুয়েটের ভর্তি প্রস্তুতি নেওয়া যাচ্ছে এই বইয়ের মাধ্যমে, দেখে দেখে যে আমার কোনটা আলাদা পড়তে হচ্ছে না। এই বই বিষয়ে আপনার পরামর্শ কি? আসলে আমি মনে করি যে একের ভিতর সব, যেটা বলি রাইট, যেমন আপনার পরীক্ষার এক্সামের প্রিপারেশন হইতেছে, পাশাপাশি ডুয়েট প্রিপারেশন দুটোই দিচ্ছে, তখন দেখা যাবে যে শুধু ডুয়েট প্রিপারেশন এবং এক্সামের জন্য নয়, চাকরি প্রিপারেশন, অনেকে চাকরি প্রত্যাশী থাকে, যারা চাকরির জন্য অনেক আগ্রহী থাকে, তাদের জন্য অনেক হেল্পফুল হতো। দেখলাম যে কোনটা কোন ইয়াতে জব প্রিপারেশনে আসছে, জব পরীক্ষা এক্সামে, তো এদিক থেকে অনেকে অ্যাডভান্টেজ থাকবে, নিজের মধ্যে কনফিডেন্স থাকবে যে না এগুলো তো আমি পড়ছি, এগুলো তো আমি পারি। এই ক্ষেত্রে আপনার পরামর্শ কি পলিটেকনিকের শিক্ষার্থীদের, ছোট ভাইদের জন্য? এই যে আপনারা জয় করলেন, জিতলেন এবং নিজেদের একটা ভালো লাগা কাজ করছে, এখন রাইট নাও পলিটেকনিকে ক্লাস, মানে দুঃখিত তারা এখন পলিটেকনিক বললে মাইন্ড করবে, তারা ডুয়েটে পড়ে, অলরেডি 6 দিন ক্লাস করেছেন, রাইট? 6 দিন ক্লাস করেছেন। এই যে ক্লাস করার পরে যে অনুভূতি, এই অনুভূতিটা কেমন লাগছে তাদের জন্য একটু এক্সপ্রেস করেন। যখন ফার্স্ট টাইম ক্লাসে যাব তখন একটু মনের ভিতরে ভয় ভয় কাজ করতেছিল, এমনি কি হবে, প্রথম ক্লাস ছাড়া কেমন হবে। তো না, প্রথম দিন ক্লাসে এসে অনেক ভালো লাগলো না, স্যার অনেক আমাদেরকে অনেক আন্তরিক, আমাদেরকে অনেক ভালোভাবে ক্লাস নিতেছেন। তো এইটা দেখে মনে হচ্ছে না ভার্সিটিতে পড়ার মতো, মানে এত নিজের মধ্যে এত আনন্দ ভার্সিটির প্রথম ক্লাসে এসে বুঝলাম। মাশাআল্লাহ। তো অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ আল নোমান ভাই এবং শাহ আলম ভাইকে, যে তারা একটা স্বপ্ন জয় করেছে। এবং আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা নিজেদের স্বপ্নের যুদ্ধে কখনোই হাল ছাড়বেন না, নিজেদেরকে সফল করবেন এবং সফল হয়ে দেশ, মাটি ও মানুষের জন্য কাজ করবেন। নিজে সুনাগরিক হিসেবে রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থায় ভূমিকা রাখবেন এবং ছোট ভাইদেরকেও একটু দেখবেন যে আপনারাও যেভাবে সিনিয়রদের দ্বারা গাইডলাইন পেয়েছেন এবং স্বপ্ন দেখতে পেরেছেন, স্বপ্ন জয় করেছেন, আপনারাও জুনিয়র্সদেরকে ইন্সপায়ার করবেন ইনশাল্লাহ। কেমন? আর আপনাদেরকে স্পেশালি সফটম্যাক্স থেকে চায়ের দাওয়াত রইল। আজকেই ভাই আমাদের প্রথম পরিচয়ে আমি এই যে নাম জানছি, সাক্ষাৎকারের সময় পরিচয় হইলো এখানে, তো এই জায়গা থেকে আমরা গল্পও জানলাম প্রথমবারে, তাই না? তো ইনশাল্লাহ আমাদের আরও সাক্ষাৎ হবে, আরও কথা হবে, দেখা হলে কথা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর তোমাদের জন্য একটা বার্তা দিয়ে যাই, সেটা হচ্ছে দেখো, আমরা এই গল্পগুলো নিয়ে আসি শুধুমাত্র তোমরা যাতে জানতে পারো, বুঝতে পারো প্রত্যেকের জীবনেই এমন গল্প থাকে। বিভিন্ন জনের গল্পগুলো আমার সাথে রিলেট করে। এখানে যেমন ভাই দেখলাম যে আমরা জানে না, আবার এখানে ভাইকে দেখলাম
শাহ আলম ভাইকে দেখলাম, তিনি জানেন এবং জানেনই না, শুধু প্রস্তুতি গ্রহণ করছেন। এবং এই জায়গাতে প্রস্তুতি গ্রহণ করার ফলে দুইজন মানুষের, যদিও দুইজনেই চান্স পেয়েছে, কিন্তু দুইজনের মেন্টালিটি কিন্তু দুই রকম ছিল, তাই না? ভাই কিন্তু চান্স পেতে পেতে মিস করছে, বাট উনি ডিজার্ভ করেছিল। আর প্রথমবারে নোমান ভাই মনে করেছে যে না, আমি পরীক্ষা দিয়েই চান্স পাবো না, অথচ দুজনই কিন্তু ফিল করেছে যে আরও একটু ভালো প্রিপারেশন নিতাম, রাইট? তো আমরা সফটম্যাক্স অনলাইন স্কুলের মাধ্যমে শিক্ষার্থীদেরকে একেবারে থার্ড সেমিস্টার থেকে ধরে ধরে সপ্তম সেমিস্টারের ভিতরে সিলেবাস শেষ করার উদ্যোগ গ্রহণ করছি। এখানে এসে শুধু ডাউট সলভ করবে যাতে করে ফার্স্ট টাইম চান্স পেতে পারে, আর আমরা ট্যালেন্টেড পার্সনকে ডুয়েটে ঢুকাতে কাজ করছি। সো এই জায়গাতে তোমরা যারা স্বপ্ন পূরণে কাজ করতে চাও, স্বপ্ন পূরণ করতে চাও, তারা এগিয়ে আসো, তাহলেই তোমাদের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ।